This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। TV9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আমার যতদূর জানা ছিল, রাজ্য বলুন দেশ বলুন, সরকারি প্রকল্প যখন আসে সেটা দেশের সাধারণ মানুষের জন্য হয়, সাধারণ নাগরিকের জন্য হয়। কিন্তু অনেকের কিছু মন্তব্যে মনে হচ্ছে আপনি যদি সরকারি প্রকল্প নেন বা তার সুবিধা ভোগ করেন, তাহলে যেন কোথাও দাসখত লিখে দেন যে সরকার ক্ষমতায় রয়েছে, যে রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে তাকেই আমায় ভোট দিতে হবে। আমি কেন এই কথা বলছি? আজকে একজনের এরকমই বক্তব্য শোনাবো এবং সেই দিয়েই হটস্পট শুরু করবো। তবে হটস্পটের আগে সবার প্রথমে তিনটে ইস্যুর সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। হটস্পটে আজকে ইস্যু থাকছে মঞ্চ রাজনীতি, যে মঞ্চ দুদিন ধরে গড়া হয়েছিল ধর্মতলায় এবং বাঙালি অস্মিতাকে জাগ্রত করার জন্য, সেই নিয়ে লড়াইয়ের জন্য, কিন্তু সেই মঞ্চ আজ সেনা খুলে দিল। আর সেনা যেই মঞ্চ খুলে দিল সঙ্গে সঙ্গে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর কি পরিস্থিতি তৈরি হলো জানাবো আপনাদেরকে। তারপরের ইস্যু মহুয়ার নিশানায় মতুয়া। এইটা বরং ইন ডিটেল আমি আপনাকে খবরেই দেব, কারণ মহুয়া মৈত্রের সঙ্গে যে কোথাও সে মুখ খুলে সে কোনো রকম বক্তব্য রাখলেই তা বিতর্ক তৈরি করছে, এটা বলার অবকাশ রাখে না। কয়েকদিন আগে আমরা সেই খবর আপনাদের সামনে তুলে ধরেছি। তৃতীয় ইস্যু ড্রাগের বাজার। আচ্ছা, উত্তরবঙ্গ বলতে আমাদের চোখে পাহাড়, জঙ্গল, কুয়াশায় ঘেরা হাওয়া এইসবই ভেসে ওঠে না, কিন্তু জানে তো সেই উত্তরবঙ্গের একাংশ যেন বঞ্চিত। সাধারণ মানুষের দিকে কারোরই কোনো নজর নেই। কয়েকদিন আগে নারী পাচারের ঘটনা তুলে ধরেছিলাম, এবার ড্রাগের বাজার। প্রকাশ্যে দিনে দুপুরে খুল্লা ড্রাগ বিক্রি হচ্ছে এবং সেই নেশা করছেন সেখানকার যুবরা। সেই খবরের দিকে নজর রাখবো। তবে সবার প্রথমে ওই মহুয়া মৈত্রের বিতর্ক। এই কয়েকদিন আগে আমরা দেখেছিলাম দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বেলাগাম মন্তব্য করেছিলেন সাংসদ মহুয়া মৈত্র। আর এবার তার যে ভিডিও ক্লিপটা পাওয়া গেল না, সেটা কোনো মন্ত্রী বা নেতার বিরুদ্ধে নয়, একেবারে রাজ্যের আম জনতার বিরুদ্ধে সেই মন্তব্য। বলতে পারেন একেবারে আমার আপনার বিরুদ্ধে মন্তব্য। আগে মহুয়া মৈত্রের মন্তব্যটা শোনান, আপনি বরং ভালো করে তার কথাটা শুনুন, প্রত্যেকটা কথা শুনবেন। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতন, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপ। কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? কথাটা শুনলেন? এবং বিশেষ অংশকে ধরে তিনি এই আজকে তির্যক মন্তব্য করেছেন, যে মন্তব্যের জন্য বিতর্ক তৈরি হয়েছে। এই বিশেষ অংশ মধ্যে আমি পড়ি, আপনি পড়েন, প্রত্যেকে পড়েন। মানে সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন কিন্তু তৃণমূলকে ভোট দিচ্ছেন না। এই প্রশ্নটার মানে কি? সরকার যখন কোনো রাস্তা বানায় সেটা কি শুধুমাত্র শাসক দলের জন্য সেই রাস্তা ব্যবহার করার জন্য হয়? সরকার যখন কোনো রকম হাসপাতাল মানে সরকারি হাসপাতাল, সেটা কি শুধুমাত্র শাসক দলের কর্মী সমর্থকদের জন্য সেটা তৈরি করা হয়, সেই হাসপাতালটা চালানো হয়? সরকার যে সরকারি স্কুল চালায় সেটা কি শুধুমাত্র তাহলে শাসক দলের বাড়ির ছেলে মেয়েদের জন্য? এই প্রশ্নগুলো তো উঠছে। তাহলে অন্য দলের কর্মী সমর্থকরা কি বাড়ির বাইরে পা রাখবেন না? এটাই কি গণতন্ত্র? মানে আমি যদি কাউকে ভোট দিই সেটা আমার ব্যক্তিগত পছন্দ, তার মানে তো এই নয় আমি অন্য কোনো রাজনৈতিক দলের সমর্থক হলে আমি সরকারি প্রকল্পের সুবিধা পাবো না, কারণ তাতে আমার ট্যাক্সের টাকা থাকে, আমি আমার ট্যাক্সটাই ঘুরপথে সরকারি সুবিধার মাধ্যমে পাই। সংসদে গণতন্ত্র বাঁচানোর ডাক দিয়ে মহুয়া মৈত্র লড়াই করেন, কিন্তু গণতন্ত্রের প্রকৃত মানেটা তিনি কি বোঝেন? নাকি সংসদে গণতন্ত্র আর এলাকায় মহুয়াতন্ত্র চলবে? আবার বড়াই করে তিনি কি বলছেন জানেন? তাকে নিয়ে এত কিছু ভিডিও হয়, তাকে নিয়ে এত বিতর্ক হয়, তার নাকি কিচ্ছু যায় আসে না। শুনুন তার বক্তব্য। বাস্তব কথা বলছি, আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু যায় আসে না এটা নিয়ে। বাস্তব কথা বলছি, আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু যায় আসে না এটা নিয়ে। সত্যি কথা বলছি কি না? সত্যি তার যে কোনো রকম যায় আসে না, সেটা তো তার বারবার এক রকম বক্তব্যের জন্য প্রকাশই হয়। তিনি যাকে যা খুশি বলতে পারেন, কিন্তু
তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়? সেই কারণেই মহুয়া মৈত্র প্রকাশ্য মঞ্চ থেকে দাঁড়িয়ে বলতে পারেন কৃষ্ণনগরের সাংসদ যে তাতে তার কিচ্ছু যায় আসে না। তিনি যাকে খুশি আঘাত করতে পারেন, যাকে খুশি তার ব্যক্তিগত পছন্দে আঘাত করতে পারেন, কিন্তু তাতে তার কিচ্ছু যায় আসবে না। সরকারি প্রকল্প জনতার করের টাকায় চলে, যেরকম বলছিলাম, কিন্তু সেই কথাটা, সেই বিষয়টা কি মহুয়া মৈত্র জানেন? নাকি তার তৈরি গণতন্ত্র বলছে ভোট দিলেই প্রকল্প মিলবে? তাহলে বেশ কয়েকটা ছবি আপনাদেরকে দেখাবো। এই ছবিগুলো তাহলে কিসের উদাহরণ দেয়? দিনের পর দিন রাস্তা না থাকায় মানুষকে রোগী নিয়ে যেতে হচ্ছে ডুলিতে করে। যে জায়গাগুলোর ছবি দেখাচ্ছি এর মধ্যে বেশিরভাগ এলাকায় তার দলের বিধায়ক, অর্থাৎ তৃণমূলের বিধায়ক, তৃণমূলের সাংসদ রয়েছেন। তবুও এই মানুষগুলো রাস্তার পরিষেবা পাচ্ছেন না কেন? এই প্রশ্নের উত্তর দিতে পারবেন কৃষ্ণনগরের সাংসদ? মহুয়ার কথা শুনে বেজায় চটেছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। ওই যে বলেছেন না, কাঠের মালা, যেটা আসলে তুলসীর মালা, সেই কাঠের মালা পরে চলে আসেন। স্বাভাবিকভাবে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা বেজায় চটে গিয়েছেন। মহুয়ার এই কাঠের মালা কটাক্ষ তাদের মনে বড় আঘাত দিয়েছে। শুধু আঘাত নয়, এটা তাদের কাছে বড় অপমানও। কারণ এই মতুয়াদের মধ্যেই কিন্তু তার দলে সাংসদ রয়েছে, এই মতুয়াদের মধ্যেই কিন্তু তার দলে বিধায়ক পর্যন্ত রয়েছেন। দেখুন কি বলছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। উনি তো একজন সাংসদ, কিন্তু তাও নারী সাংসদ, উচ্চ শিক্ষিতা উনি। উনি ভারতবর্ষের সংবিধানকে মানেন না, এটাই মনে হচ্ছে। আর যেভাবে একটা পিছিয়ে পড়া কমিউনিটি সম্পর্কে উনি কথা বলছেন, তাতে ভারতবর্ষের বৈচিত্র্যকেও উনি অস্বীকার করেছেন একসাথে। এটা তুলসীর মালা, আমার গলায় এটা তুলসীর মালা। তো টিএমসি বা মহিমামূত্র যা বলছেন, এটা আমাদের হিন্দু সমাজের কলঙ্ক। আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা যা কাউকে ভোট দিতে পারি। সরকারি সুবিধা তো যে কেউ নিতেই পারে, সে আমি নিই, অমুক নেই তমুক নেই, যে কেউ নিতে পারে। স্বাভাবিকভাবে মতুয়ারা এতটাই ক্ষিপ্ত যে দল মতের উপরে উঠে তারা আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। মহুয়ার মন্তব্যে বেজায় চটেছে মতুয়া বাড়ি। অনেকে আবার তৃণমূলের আরেক সাংসদ মমতা বালা ঠাকুরের কথাও বলেছেন, এবং স্বাভাবিকভাবে মমতা বালা ঠাকুরও তিনি বেজায় ক্ষুব্ধ। মতুয়াদের যে লিগ্যাল সেল মামলার হুঁশিয়ারি দিয়েছে তার শীর্ষ পদেই রয়েছেন এই মমতা বালা। তো বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের, অর্থাৎ তৃণমূল এবং বিজেপি এই ক্ষেত্রে কিন্তু একই সুরে গেয়েছেন। এবং যেটা বলেছে সেটা সঠিক নয়। এটা কাঠের মালা না, এটা আমাদের করঙ্গের মালা। দেখতেও মতুয়া সমাজ ক্ষুব্ধ। তার কারণ হচ্ছে কোনো মতুয়াই কি ভোট দেয় না টিএমসি কে? মোহাম্মদ যেটা বলেছে সঠিক কথা বলেনি। যেটা মতুয়ারা কারোর চাকর না, কেনা গোলাম না, তারা ট্যাক্স পে করেন। ট্যাক্স পেরের টাকায় দেশ চলে, রাজ্য চলে। উনি সংবিধানও লেখেনি, আর এটা ওনার নিজের পয়সাও না, বাপের পয়সাও না। শুনলেন, এই কথাগুলোই তো সাধারণ মানুষের কথা। কারণ আমরা যে প্রকল্প পাচ্ছি, যে সুবিধা পাচ্ছি, সবকটা আমাদের টাকাই আমরা পাচ্ছি। তাহলে মহুয়া মৈত্র এই প্রশ্ন করেন কি করে? মহুয়া মন্তব্যের এই বিতর্ক যে তৈরি হচ্ছে, তাতে গনগনে আগুনে ঘি ঢেলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এটা উনি বলতে পারেন না। শুধু মতুয়া নমশূদ্র নয়, সমগ্র হিন্দু সমাজকে অপমান করেছেন। এবং এই মহুয়া মৈত্রর মতো তথাকথিত মুসলিম লীগের লোকেদের বলি, ওটা কাঠের মালা নয়, ওটা তুলসীর মালা। অর্থাৎ মহুয়া মৈত্ররা যখন ভোটের প্রয়োজন হয় তখন তারা যেখানে খুশি গিয়ে যার কাছে গিয়ে ভোট ভিক্ষা করতে পারেন, ভোট প্রার্থনা করতে পারেন। কিন্তু ভোট না মিললেই তারা এরকম ক্ষিপ্ত হতে পারেন, প্রশ্নও তুলতে পারেন। ভোট মেলে না, তাই মতুয়াদের নিয়ে কটাক্ষ করলেন মহুয়া মৈত্র। আচ্ছা, কৃষ্ণনগরের সাংসদ জলপাইগুড়ির খবরটা জানেন? মানে এরপর যে খবরটা আমরা দেখাবো, জলপাইগুড়ি পুরসভা কিন্তু তৃণমূলের, বিধানসভা সেটাও কিন্তু তৃণমূলের। তাহলে জনতাকে, মানে আমাদের মতো মানুষকে পথে নামতে হচ্ছে কেন? তারা তো তৃণমূলকেই ভোট দিয়েছিল, তাহলে তো তৃণমূলের দেখার কাজ। কিন্তু সাধারণ মানুষকে কেন রাস্তায় নামতে হচ্ছে? কারণ কদিন আগে আমরা দেখিয়েছিলাম কিভাবে জলপাইগুড়িতে নারী পাচারের একটা কেন্দ্র গড়ে উঠেছে। আর আজ কি দেখাবো জানেন? জলপাইগুড়িতে ড্রাগের বাজার, খোল্লা ড্রাগের বাজার। জলপাইগুড়ির একাংশ এই মুহূর্তে ড্রাগের নেশায় বুঁদ হয়ে আছে। সার্কিট বেঞ্চের অস্থায়ী ভবন, ভাবুনখালি সার্কিট বেঞ্চের অস্থায়ী ভবন যেখানে রয়েছে তার ঠিক কাছেই 7 নম্বর ওয়ার্ডে খোদ চেয়ারম্যানের ওয়ার্ড, সেখানেই খোল্লা ড্রাগের বেচা কেনা চলছে। দেখুন এইটা কি, বিএস এর ফুল ফর্ম কি? ব্রাউন সুগার। এটা তুই বিক্রি করিস, তাই তো স্বীকার করলি তো? এইটার দাম কত?
এখন দাম তো এইটার দাম কত সেটা বল, এইটুকুন দাম কত যেটা জিজ্ঞাসা হচ্ছে সেটা বল। 500 টাকা করে নেয়। তোকে কয় টাকা কমিশন? এটার দাম 500 টাকা। একটা প্যাকেট করে আমাকে খালি দেয়। কয় টাকা কমিশন পাই? 5টা করে আমাকে দেয়। হ্যাঁ, কয় টাকা কমিশন? 5টা করে দেয়। আমাকে বলছে রাত্রিবেলা সারা দিন বেচবি, তো রাত্রিবেলা 200 টাকা দিবি। কে বলছে এটা কথা? আর সারা দিন এই কথাটা কে বলছে? কে বলছে সেটা বল। দিলীপ কে? কে কোন দিলীপ? এই যে ভিতরে টাইটেলটা বল। কে দিলীপ কে? আমি দাঁড়া না, কে দিলীপ? নিয়ে যা বাড়িতে নিয়ে যা, বাড়িতে নিয়ে যা। এটা একদিনের সমস্যা নয়, এটা দীর্ঘদিনের সমস্যা। পুলিশকে বারবার জানানো হয়েছে কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তাই দেওয়ালে পিঠ ঠেকে গেছে এলাকার মানুষের। চেয়ারম্যানের সামনে ক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষ। ঘরের ছেলেটা তো শেষ হয়ে গিয়েছে, কিন্তু এলাকার বাচ্চাগুলোর কথা ভেবে এই ব্যবসা বন্ধের দাবিতে ময়দানে নেমে পড়েছেন এলাকার মানুষ। চলল এই ড্রাগের ঠেক ভাঙচুরের কাজ। এলাকার মানুষই শেষ পর্যন্ত 5 জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। শুনুন। ছেলে পেলে শেষ হয়ে গেছে, ঘর বাড়ি শেষ হয়ে গেছে, জায়গায় জায়গায় চুরি হচ্ছে, জায়গায় জায়গায় ডাকাতি হচ্ছে, বাড়ির মধ্যে লোক থাকতে পারতেছে না। পুলিশ তাই বন্ধ করতে চায় না। পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আসামিকে 50,000, 5 লাখ, 10 লাখ, 20 লাখ নিয়ে ছেড়ে দিচ্ছে। পুলিশ হলো 1 নম্বর শয়তান। বাড়ি ঘরে জিনিসপত্র কিছু রাখতেছে না, যা পাচ্ছে এই যে সকালবেলা রাত্রেবেলা বালতি রেখে দিয়ে বাইরে, সকালবেলা চুরি হয়ে যাচ্ছে, কিছু বলতে পারতেছি না। ভয় লাগে, বলতে গেলে হয়তো কিছু বলতে পারে। তারা নেশায় থাকে খুব। ঠাকুর হয় না ঘরের ঠাকুর, ঠাকুর অব্দি নিয়ে যায় বিক্রি করে। কেন? হ্যাঁ, বিএসের জন্য। কি বলছে পুলিশ? কিচ্ছু করতেছে না, বলতেছে আমরা কি করবো, নিয়ে এসে ওকে কি থানায় ঢুকায় রাখবো? আমরা কোথা থেকে পাবো বিএস দিব যে ওকে? এইভাবে বলতেছে। এই জিনিসটা বন্ধ হোক, যেন আরো কারো বাচ্চা নষ্ট না হোক। আমার তো নষ্ট হয়েছে, আরো কারো বাচ্চা যেন নষ্ট না হোক। আমি চাই মেন গোড়া তুলে দেয়, যদি বাইচে যাই তাহলে আমরা। আমার ভয়ের বাড়িতে ছোট নাতি আছে, একটা ছেলে বউ আছে, ছেলে পয়সা দেয় না, মাসে 12,000 টাকা পায়, সম্পূর্ণ নেশার পিছনে যায়। সত্যি তো, এগুলো দেখার কাজ তো পুলিশ প্রশাসনের। অভিযোগ তারাই এখন টাকার নেশায় বুঁদ। এলাকার যুবকরা তারা ড্রাগের নেশায় বুঁদ, আর পুলিশ প্রশাসন নাকি টাকার নেশায় বুঁদ। তবে এখন নাকি তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। তৃণমূলের একটা বড় অংশ ড্রাগের সাথে যুক্ত, তারা ড্রাগ ব্যবসার সাথে তারা যুক্ত হচ্ছে। তৃণমূল নেতা এবং প্রশাসনের মদতে জলপাইগুড়িতে ড্রাগের বাড়ন্ত পুলিশ শুধু পয়সা নিচ্ছে, নির্বিকার, কোনো রকম অ্যাকশন নেওয়া হচ্ছে। চেয়ারপারসন নিজের ওয়ার্ডে যান না, ওটা তো চেয়ারপারসনের ওয়ার্ড, চেয়ারপারসন নিজের ওয়ার্ডে যান না। আর যার ওয়ার্ডে এত ধুন্ধুমার পরিস্থিতি, যে চেয়ারম্যানের ওয়ার্ড, কারণ এটা তো খোদ চেয়ারম্যানের ওয়ার্ড, তিনি কিন্তু সব অভিযোগ মেনে নিচ্ছেন। মানে তার কাছে সমস্ত কিছু জলের মতো পরিষ্কার যে তার ওয়ার্ডে এরকম খুল্লা ড্রাগের ব্যবসা হয় এবং এভাবে শেষ হয়ে যাচ্ছে একটা সম্প্রদায়। তবে পুলিশের প্রশ্নে, মানে যখন তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে পুলিশ কেন ব্যবস্থা নেয় না, তখন কিন্তু সেই পুলিশের প্রশ্নে তিনি কিছুটা হলেও ঢোক গিললেন। শুনুন। বিভিন্ন সময়ে এই ওয়ার্ডের একটা অংশ কিন্তু নেশায় আচ্ছন্ন, তারা নেশা জাতীয় দ্রব্য বিক্রি করছে। এই ধরনের অভিযোগ আমরা পুলিশ প্রশাসনকে বারবার জানিয়েছি। তাদের আটক করে, আটকের পরে হয়তো তারা তারপরে তাদের ছেড়ে দেয়, কিন্তু ছেড়ে দিয়ে তারা কিন্তু আবার মূল স্রোতে ফিরে যাচ্ছে। শুনে চেয়ারম্যান বলছেন যে পুলিশ প্রশাসন তাদেরকে আটক করে নিয়ে আবার ছেড়ে দেয়। আরে কিসের বেসিসে ছেড়ে দেয়? মূল মাথাদের কেন ধরে ওরা হয় না? চেয়ারম্যানের ওয়ার্ডে ড্রাগ মাফিয়াদের রমরমা আটকাতে চললো এখন সচেতনতা প্রচার। মানে এখন সচেতনতা প্রচার হচ্ছে, কিন্তু প্রশ্ন একটাই, এই ঘটনায় জনপ্রতিনিধি থেকে শুরু করে পুলিশ সবাই সচেতন, মানে সবাই সব জানেন, তবুও এতদিনে এই বিষের ব্যবসা বন্ধ হলো না কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই হবে। এবার আমরা নজর রাখবো ধর্মতলায়, কারণ একটা ঘটনা যা সাম্প্রতিক অতীতে দেখা যায়নি বলে মনে করা হচ্ছে। এবং মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ তৈরি করা হয়েছিল। আজ দুপুরে হঠাৎ কি দেখলাম আমরা, সেই মঞ্চ খুলতে শুরু করলো সেনা। কোনো ডেকোরেটরস বা কর্মী দিয়ে নয়, সেনা জওয়ানরা তারা নিজেরা চলে আসেন, শুরু করেন মঞ্চ খোলার কাজ। খবর পেয়ে নবান্ন থেকে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী একের পর এক তোপ দাগেন এরপর। তবে সেনার দিকে নয়, পুরো বিষয়টাই তিনি রাজনীতির দিকে ঘুরিয়েছেন, কারণ পুরো বিষয়টাতেই তিনি রাজনীতির গন্ধ পেয়েছেন। শুনুন। আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। প্রায় 200-র মতো আর্মি
তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। এটা আপনাদের দোষ নয়, আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন। এটা অনৈতিক কাজ। কিন্তু মুখ্যমন্ত্রীর এই দাবি মানতে নারাজ সেনা। তারা বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে ময়দান চত্বরে 2 দিনের বেশি কোনো কর্মসূচিতে অনুমতি দেওয়া হয় না। 3 দিনের বেশি যদি সময় লাগে তাহলে প্রতিরক্ষা মঞ্চকের অনুমতি লাগে। এখানেও 2 দিনের অনুমতি ছিল, কিন্তু মঞ্চ ছিল প্রায় 1 মাস। আয়োজকদের একাধিকবার বলা সত্ত্বেও এই মঞ্চ খোলা হয়নি। এরপর কলকাতা পুলিশকে জানিয়েই এই মঞ্চ খোলা হয়। তাহলে কি তৃণমূল বিজেপি সংঘাতের নতুন দরজা খুলল এই মঞ্চকে কেন্দ্র করে? তাহলে ব্রিগেডের মিটিং কি আমরা কোনোদিনও করতে পারবো না, কারণ আর্মি আমাদের পারমিশন দেবে না। গান্ধী স্ট্যাচুতে আমরা কোনোদিনও আসতে পারবো না, কারণ আর্মিকে পারমিশন দিতে দেবে না। মুখ্যমন্ত্রী সেনাবাহিনীর সঙ্গে কি যুদ্ধ করবেন আমার জানা নেই। শুধু ভারতবর্ষের মানুষ দেখবে, ভারতের সংবিধান দেখবে, ভারতের সেনারা দেখবে। এবার সেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মোদিবাবুর পারমিশন নিয়ে আমার প্রোগ্রাম করতে হবে না, আমি জনগণের পারমিশন নিয়ে প্রোগ্রাম করি। সেনারা যেটা করেছে ঠিক করেছে, কারণ আমাদের যখন মঞ্চর পারমিশন নিলেও মঞ্চ ভেঙে দেওয়া হয়, ওরা ভাবছে এখানটা নিজের পৈতৃক সম্পত্তি, বাংলাটা নিজের পৈতৃক সম্পত্তি। আর্মিদের কাছে গিয়েও আমরা করতে পারি। যদি আজকে যেরমভাবে ইট মারা হয়েছে, পাটকেল সেরমভাবে আর্মিদের কাছ থেকে তারা খেয়েছে। তবে আমি এক কথা বলতে পারি যে মঞ্চ ভাঙা হলো ঠিকই, কিন্তু বরং বলবো মঞ্চের ঠিকানা বদল হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আন্দোলন আরো জোরদার হবে। মঞ্চের নতুন ঠিকানা হতে চলেছে এবার রানী রাসমণি রোড। রানী রাসমণি রোডে উইথ পারমিশন প্যান্ডেল তারা করবেন এবং প্রোগ্রামটা আমরা ওখানে শিফট করব। এবার পরে খবরের দিকে নজর রাখা যাক, চোখ রাখা যাক আরো একটা বিতর্কের দিকে, সেই চাকরি বিতর্ক। সেদিকে তো নজর না রাখলেই নয়, না বললেই নয়, কারণ অশান্তি তুঙ্গে এই মুহূর্তে। এসএসসি তালিকা প্রকাশের পর থেকে একের পর এক শাসক নেতা এবং তাদের ঘনিষ্ঠদের নাম বারবার প্রকাশ্যে চলে এসেছে, তুমুল হট্টগোল। কিন্তু এই অবস্থায় রাজ্যের বিরোধী দলনেতা রাজ্য সরকারের পাশে থাকার কথা বলছেন। চমকে গেলেন? না না, চমকে যাবেন না। 15,000 যোগ্যের চাকরি নিশ্চিত করতে শাসকের সঙ্গে বিরোধীরাও সর্বসম্মত হয়েছে। আসলে শুভেন্দু অধিকারী তিনি কি দাবি করছেন? তিনি বলছেন যে 1806 জন অযোগ্যদের বাদ দিয়ে রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টে কোনো বিষয়ে প্রস্তাব জানায় বা তাদের সামনে কোনো রকম প্রস্তাব রাখে, তাহলে তারা তাতে পূর্ণ সমর্থন করবেন। সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব ইমিডিয়েট অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে হাত জোড় করে যাক, গিয়ে বলুন যে বাকিরা যোগ্য, আপনি তাদেরকে চাকরিতে বহাল রাখার অনুমতি দিন। স্পিকার সরকারকে অনুরোধ করুক, যোগ্য শিক্ষক যারা আছেন অযোগ্য বাদ দিয়ে তাদের প্রত্যেকের চাকরি বহাল রাখার বিষয়ে আমরা যদি যোগ্য শিক্ষাকর্মীদের তালিকা ফেলে দিয়ে আপাতত শিক্ষকদের বিষয় শিক্ষকদের তালিকায় 1806 বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন, আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপোজিশন মেন অপোজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাক। উনি কিসে সাপোর্ট করবেন তার জন্য তো সরকার বসে নেই, সরকারে যেটা করবে সেটা সরকার করবে। চীনের মাটিতে দাঁড়িয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সামনে পেহেলগাঁও ইস্যুতে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েকটি দেশ সন্ত্রাসবাদে খোলাখুলি সমর্থন করে, এটা কি গ্রহণযোগ্য? সন্ত্রাসবাদ নিয়ে দ্বিচারিতার বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে, এসসিও বৈঠকে বার্তা মোদীর। মঞ্চে প্রবেশের সময় একান্ত আলাপচারিতায় ব্যস্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দূরে দাঁড়িয়ে শুধু তাকিয়ে দেখলেন শরীফ। গ্রুপ ফটো সারিতেই স্পষ্ট হয়ে গেল পেহেলগাঁও এবং অপারেশন সিঁদুর পরবর্তী সময় ভারত পাক সম্পর্কে দূরত্ব কতটা। খেজুরিতে জোড়া মৃত্যু মামলায় কেস ডায়েরি তলব হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। একই সঙ্গে দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টের অরিজিনাল কপিও জমা দেওয়ার নির্দেশ। প্রথম ময়নাতদন্ত নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিচারপতি, যে ডাক্তার প্রথম ময়নাতদন্ত করেছিলেন তার কল রেকর্ড দেখা হয়েছে? প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। দ্বিতীয় ময়নাতদন্তের ডাক্তারের পর্যবেক্ষণই তদন্তকারী সংস্থা বদলে দেওয়ার জন্য যথেষ্ট। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।
MBH, MBH.